নমস্কার, ক্যাসেল অফ স্টোরিজে সকল শ্রোতা বন্ধুদেরকে স্বাগত জানাই। আমাদের আজকের পরিবেশনা হেমেন্দ্র কুমার রায় রচিত মূর্তি। শুনতে থাকুন আমাদের আজকের গল্প। পাহাড়ের ছায়াকে আরো কালো করে রাত্রি ঘনিয়ে এলো। আঁকাবাঁকা পথ দিয়ে একদল যাত্রী এগিয়ে চলেছে। গরম পোশাকে সকলের আপাদমস্তক মোড়া, কারণ কনকনে ঠান্ডা বাতাস হু হু করে দীর্ঘশ্বাস ছাড়ছে। একে ঘন কুয়াশা, তার উপরে আবার ঘন অন্ধকার। বেশ অনেক দূর একইভাবে চলার পর পথিকদের চোখে পড়ল দূরে এক আলো মিটমিট করে জ্বলছে। তারা বুঝতে পারল সরাইখানা কাছেই আছে। সরাইখানার মিটমিটে আলো দেখে পথিকদের মন আনন্দে ভরে উঠল। খানিক পরেই সকলেই সরাইখানার দরজার সামনে এসে হাজির হলো। যার সরাই সে বেরিয়ে এলো। পথিকরা তাকে সব বললেই তিনি একবার বাইরেটা ভালো করে দেখে বললেন, আবহাওয়া সত্যি খুব খারাপ, কিন্তু মুশকিল এই যে আমার সরাইয়ের সব ঘরই আজ ভর্তি হয়ে গেছে। এই ঝড়ের দাপটের থেকে বাঁচার জন্য অনেক পথিক আজ এখানে আশ্রয় নিয়েছে। এ কথা শুনে পথিকরা অসহায়ভাবে তাকে অনুরোধ করতে লাগলো সাহায্যের জন্যে। কারণ এই আবহাওয়ায় রাতে যদি মাথা গোঁজার ঠাঁই না পায় তারা, তবেই তারা মারা পড়বে। সব শুনে ভদ্রলোক কিছুক্ষণ চুপ করে কি সব ভাবল, তারপর বলল, একটা উপায় হতে পারে। আপনারা যদি আমার ঢেকিশালায় শুয়ে আজকের রাতটা কাটাতে রাজি হন, তাহলে আমি সে ব্যবস্থা করে দিতে পারি। পথিকেরা পরস্পরের সঙ্গে পরামর্শ করে দেখল এছাড়া আর কোনো উপায় তো নেই। এই রাতে, এই শীতে, এই অন্ধকারে বাইরের জনমানব শূন্য মাঠ বা জঙ্গলের চেয়ে সরাইখানার ঢেকিশালাও ঢের ভালো। সরাইয়ের কর্তা তাদের সকলকে নিয়ে ঢেকিশালায় গিয়ে ঢুকল। মস্ত বড় ঘর। ঘরটিতেই তেমন কিছুই নেই, ফাঁকা। কেবল একধারে একটি পর্দা ঝুলছে। সরাইয়ের কর্তা সকলের জন্য রাতের খাবারের ব্যবস্থা করে দিলেন। সকলে মিলে খেয়ে দিয়ে হাসি আমোদ করে যে যার লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ল। যাত্রীদের মধ্যে একজন ছিল, তার নাম ইয়াংফো। সঙ্গীদের বিষম নাকডাকুনি ও ধীরে ধীরে ইঁদুরদের হুটোপুটি ইয়াংফোর চোখ থেকে আজ ঘুম কেড়ে নিল। নাচার হয়ে শেষটায় সে উঠে বসল। তারপর সে লণ্ঠন জ্বালল। একখানা বই বের করে আজ রাতটা পড়াশোনা করে কাটাবে বলে স্থির করল। কিছুক্ষণ পর ইয়াংফোর বোধ হলো যে পড়াতেও তার মন বসছে না। নিশুতি রাত, বাইরে গাছপালার ভিতরে বাতাসও যেন নিবিড় অন্ধকারে ভয় পেয়ে স্তব্ধ স্তম্ভিত হয়ে আছে। এত বড় ঘরে ইয়াংফোর ছোট্ট লণ্ঠনটা টিমটিম করে জ্বলছে। সে যেন তার আলো দিয়ে অন্ধকারকেই আরো স্পষ্টভাবে দেখতে চায়। ক্রমে ওয়াংফোর গা ছমছম করতে লাগলো। তার মনে হলো ঘরের ওদিককার অন্ধকার যেন কি একটা ভীষণ আকার ধারণ করবার চেষ্টা করছে। অন্ধকার যেন পাক খাচ্ছে।
হঠাৎ ওয়াংফুর কানে এলো একটা শব্দ। মড়মড় করে কাঠের কিছু ভাঙলে যেমন শব্দ হয়, ঠিক তেমনি। শব্দটি আসছে পর্দার ওপাশ থেকে। তারপরে পর্দাখানা একটু দুলে উঠল। তারপর আবার সব নিঃসার। এমন সময় পর্দার ওপাশ থেকে ভেসে এলো নারী কণ্ঠে কান্নার শব্দ। ওয়াংফু আড়ষ্টভাবে পর্দার পানে তাকিয়ে থাকলো। এখনো সেই করুণ কান্নার শব্দ ভেসে আসছে। এবার ওয়াংফু সভয়ে জিজ্ঞেস করলো, কে কে ওখানে? হঠাৎ কান্নার শব্দ থেমে গেল। পর্দাখানা আস্তে আস্তে একটু ওপরে উঠল এবং তার পাশ থেকে বেরিয়ে এলো একটা রক্তহীন হলুদ হাত। তারপর কি যেন ছায়ার মতো একটা কিছু বাইরে এসে দাঁড়ালো। সে যেন বাতাস দিয়ে গড়া কোনো মূর্তি। ওয়াংফুর গায়ে তখন কাঁটা দিচ্ছে, মাথার চুল খাড়া হয়ে গিয়েছে। সে চেঁচানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। তার হয়ে বাইরে একটা পেঁচা বিকট শব্দে চেঁচিয়ে রাতের আধারকে চিরে যেন ফালা ফালা করে দিল। ধীরে ধীরে সেই বাতাস দিয়ে গড়া মূর্তি স্পষ্ট হয়ে উঠল। ওয়াংফু তখন দেখল পর্দার সামনে দাঁড়িয়ে আছে এক স্ত্রীলোকের মূর্তি। মূর্তিটি ঘরের চারিদিকে একবার চোখ বুলিয়ে নিল। যাত্রীরা পাশাপাশি শুয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। কে যে এখন তাদের ক্ষুধিত দৃষ্টি দিয়ে দেখছে, সেটা তারা টেরও পেল না। মূর্তি এবার পায়ে পায়ে এগিয়ে এলো। তারপর একজন যাত্রীর মুখের ওপর ঝুঁকে পড়ে কি যেন করলো তা বোঝা গেল না। মূর্তি দ্বিতীয় যাত্রীর কাছে এসে দাঁড়ালো। তার চোখ দুটো দপদপ করে জ্বলছে এবং মুখখানা এক ভয়ানক হাসিতে ভরা। মূর্তি এবার দ্বিতীয় যাত্রীর মুখের ওপর ঝুঁকে পড়ল এবং সেই যাত্রীর টুটি কামড়ে ধরল। ওয়াংফু আর পারলেন না। বিকট চিৎকার করে দাঁড়ালো এবং তীর বেগে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। পথ দিয়ে ওয়াংফু চিৎকারের পর চিৎকার করতে করতে ছুটতে লাগলো। তার সেই কান ফাটানো চেঁচানির চোটে গায়ের ঘরে ঘরে সকলকার ঘুম ভেঙে গেল। কিন্তু এ রাতে বাইরে এসে কেউ যে তাকে সাহায্য করবে, গায়ের ভিতর এমন সাহসী লোক কেউ ছিল না। ছুটতে ছুটতে ওয়াংফু একেবারে গায়ের শেষে গিয়ে পড়ল। তারপরে মাঠ আর জঙ্গল। দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে সে একবার পেছন ফিরে চাইল। দূরের গাঢ় অন্ধকার ফুঁড়ে জলজলে আগুনের ভাটা বেগে এগিয়ে আসছে। ক্রমেই তার দিকে এগিয়ে আসছে।
ওয়াংফো আর একবার খুব জোরে আর্তনাদ করে অজ্ঞান হয়ে গেল। পরদিন সকালে সরাইখানার কর্তা উঠে যাত্রীদের খোঁজে ঢেকিশালায় গিয়ে উপস্থিত হলো। তারপর সে যা দেখল, দুজন যাত্রী মরে কাঠ হয়ে পড়ে আছে। তাদের গলায় এক একটা গর্ত, তাদের দেহে এক ফোঁটাও রক্ত নেই। এবার সে সভয়ে পর্দাটির দিকে এগিয়ে গেল। তারপর কাঁপা কাঁপা হাতে পর্দা তুলে দেখল সেখানে একটি খোলা কফিন রাখা। তারপর সে সরাইখানার বাইরে শোরগোল শুনতে পেল। বাকি যাত্রীদের সাথে এবং সরাইখানায় উপস্থিত অন্যান্য পথিকদের সাথে সে বাইরে বেরিয়ে এলো। গায়ের বাকি মানুষেরা গায়ের শেষ সীমান্তে, যেখানে মাঠ ও জঙ্গল শুরু, সেখানে গিয়ে জড়ো হচ্ছে। যাত্রীরা ভিড় ঠেলে দেখল সেখানে ওয়াংফো মৃতদেহ পড়ে আছে, আর তার উপর পড়ে আছে আর একটি মেয়ের দেহ। গায়ের কেউ সেখানে এগিয়ে যেতে সাহস করল না। চীন দেশে নিয়ম আছে, কেউ মরলে পর ভালো দিনক্ষণ না দেখে তার দেহকে কবর দেওয়া হয় না। গায়ের মোড়লের এক মেয়ে মারা পড়েছিল, কিন্তু ভালো দিনক্ষণের অপেক্ষায় তার দেহকে কফিনে পুরে সরাইখানার ঢেকিশালায় রাখা হয়েছিল। আজ 6 মাসের ভিতরে ভালো দিন পাওয়া যায়নি। গায়ের প্রান্তে জড়ো হওয়া মানুষজন দেখল ওয়াংফোর মৃতদেহের ওপরে উপুর হয়ে যেই মৃতদেহটি পড়ে আছে সেটা আর কেউ না, মোড়লের মেয়ের মরা। ওয়াংফোর গলায়ও একটা গর্ত, আর মরার মুখে লেগে আছে চাপ চাপ রক্ত। শুনছিলেন হেমেন্দ্র কুমার রায় রচিত মূর্তি। আমাদের আজকের গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ক্যাসেল অফ স্টোরিজকে সাবস্ক্রাইব করুন। আমরা খুব শীঘ্রই আরও একটি নতুন গল্প নিয়ে ফিরব।